সাধারণ গ্রাম ছিল, স্বপ্নের থেকে অজানা, যেখানে চমককে বোঝা হয় শুধুমাত্র শো অফ। সামনে একটা ট্যাঙ্কি ছিল, নিস্তব্ধ আর একলা, যার ওপর হাসতো সবাই। ভাগ্য যেন ছিল কোনো কবিতা, কিন্তু সময় যখন বদলায় সত্যি তখন হয় এলান। তখন আবর্জনাও হয়ে যায় সবচেয়ে দামি পরিচয়। সব গ্রামের মাঝখানে চকচকে চান্দির জলের ট্যাঙ্কি ছিল। গ্রামের লোকেরা সেটা দেখে খুবই অখুশি ছিল আর ট্যাঙ্কির মজা ওড়াতো। ওরা বলতো যে এই ট্যাঙ্কি বেকার, কারণ চান্দির মূল্য অনেক কম। আরে ভাই, আজকে এই ট্যাঙ্কি কিন্তু একদমই চকচক করছে। হ্যাঁ, চকচক তো করছে, কিন্তু কাজ ভালো নেই। সত্যি বলে, হীরা লালের আগে জেনারেশনের তেমন কোনো বুদ্ধি ছিল না। হ্যাঁ ভাই, ছেড়ে গেছে তো কি হয়েছে, এই চকচকে ট্যাঙ্কির কোনো কাজই তো নেই আসলে। আমাদের আগে জেনারেশন তো অনেক সোনা ছেড়ে গেছে, আর 1 বিঘা জমি যার দাম আজকের ডেটে 20 লাখ হবে হয়তো। আর আমাদের আগে জেনারেশন তো গ্রামে অনেক সোনা আর অনেক জমি রেখে গেছে। জানি না এই হীরালাল এই লোক দেখানি ট্যাঙ্কিটা ঠিক কি করবে। আমরা হলে তো ওটা বেচে যা পেতাম তাই দিয়েই আমরা ছোটখাটো কাজ শুরু করে দিতাম, তা নয় তো কি। জানি না এই হীরালাল এটাকে এখনো সামলে কেন রেখেছে। দুজনে নিজের চায়ের এক এক ঘুট নিল আর বসে গেল চকচকে চাঁদির ট্যাঙ্কিকে দেখতে দেখতে। অন্যদিকে হীরালাল নিজের ক্ষেতে লাঙল চালাচ্ছিল। তখনই এক বাচ্চা ওর কাছে এলো, যাকে দুলহার বাড়ি খবর দেওয়ার জন্য পাঠানো হয়েছে। আরে হীরা চাচা, শুনুন না। আরে বাবু, তুমি শোনো না, এরকম দৌড়ে দৌড়ে আরে আসছো কেন? চাচা, জানকি কাকি পাঠিয়েছে। আচ্ছা, এমন কি হয়েছে যে এখনই আমাকে ডেকে পাঠিয়েছে? জানকি কাকি বলছিল 1 ঘন্টার মধ্যে আসছে। হ্যাঁ কাকা, কাকি এটাও বললো। কি সত্যি? তাহলে তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ কাকা, কাকি এটাও বললো যে আসার সময় বাজার থেকে কিছু লাড্ডু আর মিষ্টিও নিয়ে আসতে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, বাড়িতে গিয়ে কাকিকে বলো আমি বাজার থেকে জিনিস নিয়ে আসবো, আর ততক্ষণও সীমা মাকে রেডি করে রাখুক। বাচ্চা মাথা নাড়িয়ে সহমতি জানালো আর চলে গেল। তারপর হীরালালও বাজারের দিকে চলে গেল। হীরালাল মিষ্টির দোকানে পৌঁছালো, কিছু মিষ্টি চাইলো। দোকানদার 4-5 মিষ্টির ডাব্বা তৈরি করলো। তারপর হীরালাল বিল চাইলো। এই নিন দাদা, এইটা হলো আপনার 1 কিলো কাজুর বরফি, 1 কিলো পেঠা, 2 কিলো অমৃতি আর আধা কিলো গুজিয়া। আর আপনার হয়ে গেল 3700 টাকা। 3700? আর নয় তো কি, এখন সব জিনিসের দাম যা বেড়েছে। বিমল ওই জায়গায় পৌঁছে গেল। কি হলো দাদা, পয়সা কম হয়ে গেছে নাকি? যদি কম পড়ে যায় তাহলে নিজের রূপোর ট্যাঙ্কিটা দিয়ে দিন, হয়তো সেটা দিয়ে এর হাফ দাম দেওয়া যাবে। হীরালাল মজায় ওড়ানোর জন্য উদাস হয়ে গেল। দোকান থেকে কিছু মিষ্টি সরিয়ে দিতে বলল। দাদা, আপনি কাজুর বরফি, অমৃতি আর গুজিয়া এখান থেকে সরিয়ে দিন। দোকানদার সেই মিষ্টিগুলোই সরিয়ে দিল, যেটা হীরালাল বলল। নিন দাদা, এবার আপনার হয়ে গেল 1700 টাকা। নিন দাদা আপনার টাকা, আমি আসি। হীরালাল মিষ্টি নিজের থলিতে নিয়ে চলে গেল। হীরালাল বাড়ির দিকে আবার ফেরত গেল। রাস্তায় চকমকে চাঁদির ট্যাঙ্কির পাশ দিয়ে যাওয়ার সময় ও চিন্তায় ডুবে গেল। যদি যদি কোনো চমৎকার হয়ে যেত আর আমার এই রূপোর ট্যাঙ্কির দামটা রাতারাতি বেড়ে যেত। হীরালাল মাথা ঝুঁকিয়ে নিরাশায় ঘরের দিকে চলে গেল। হীরালাল বাড়ি পৌঁছালো আর মিষ্টির থলি নিজের বউ জানকিকে দিল। ও একটু চিন্তিত দেখাচ্ছিল, কারণ থলিতে মিষ্টি অনেক কম ছিল। আরে এটা কি শুধু 2 ডাব্বা মিষ্টি? এতে কি করে হবে? আরে মিষ্টি এখন এত দামি হয়ে যাচ্ছে, আমি করব তো কি করব? এর মধ্যেই সীমা নিজের ঘর থেকে বাইরে এলো আর ওদের কথায় মাঝখানে কথা বলল। তুমি এইসব তর্ক করো না, যা এসছে যেইটুকু এসছে তাতেই কাজ চালাও। আমরা কারোর জন্য নিজের আত্মসম্মান খোয়াবো না।
আর সবসময় মাথা উঁচু করে বাঁচবো। হীরালাল এই সব কথা শুনে চোখে জল ফেললো। নিজের মেয়ের সমজদারিতে গর্ব অনুভব করলো। তারপর হীরালাল বলল, বাবু, তোমার বিয়ে ভালো করে হোক, এটা আমার স্বপ্ন ছিল, কিন্তু আমরা আমাদের বড়দের থেকে তেমন কিছু পাইনি। আমি আশা করি যে আমি একদিন এত পয়সা কামাবো যে তোমার বিয়ে খুব বড় করে করতে পারবো। বাবা এখন এসব ছাড়ো, ছেলের লোকেরা এক্ষুনি আসছে, তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। হীরালাল মাথা নাড়িয়ে সহমতি জানালো আর চলে গেল। এদিকে সীমা আর জাহ্নবী বৈঠকে দাঁড়িয়ে থাকলো। সন্ধে হয়ে গেল আর ছেলের বাড়ি পরিবার পৌঁছে গেল। ভালোভাবে সাজগোজ করা আর খুব সম্ভ্রান্ত পরিবার। হীরালাল আর জানকী সীমাকে ঘরে ডাকলো। সীমা মিষ্টি আর কিছু ট্রেতে নিয়ে এলো। ছেলের বাড়ির পরিবারদের ওকে খুব পছন্দ হলো। হীরালালেরও পাত্র পছন্দ হলো। এরপর সীমা জানকীর সাথে চলে গেল আর হীরালাল জানকী আর ছেলের পরিবারের সাথে বিয়ের ব্যাপারে কথা বলা শুরু করলো। বাকি সব তো ঠিক আছে হীরালালজি, এবার অন্য কথাটাও হয়ে যাক, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তার মানে আরে হীরালাল, আপনাকে কি লোকাবো? আমার ছেলে শহরে সরকারি চাকরি করে আর সুন্দর আর সুশীল। আপনি কি তাহলে আপনার হবু জামাইকে কিচ্ছু দেবেন না? হীরালাল তৎক্ষণাৎ অবাক হয়ে গেল। আপনি আপনার চাহিদাগুলো সামনাসামনি বলে দিন, আমি ব্যবস্থা করার চেষ্টা করব। কি বা বলবো? 25 তোলা সোনা আর 4 বিঘা ক্ষেতের কথা ভাবছি। হ্যাঁ হীরালালজি, এইটুকুনি তো আপনাকে দিতেই হবে, না হলে আমাদের ছেলের জন্য সম্পর্ক তো অনেক এসছে দূর থেকে। হীরালাল মাথা নিচু করে চিন্তায় বলল, আগে ঠিক আছে, আমি এই সব কিছুর ব্যবস্থা করব, শুধু আপনি একটু অপেক্ষা করে নিন। অপেক্ষা আমরা 1 মাস অপেক্ষা করতে পারবো, তার বেশি তো আমরা করতে পারবো না। আমাদের ছেলে শহর থেকে মাত্র 1 মাসের ছুটি নিয়ে এসছে, আর আমাদের এই সময়টার মধ্যেই সবকিছু রেডি করতে হবে। আগে একদম আমি বিষয়টা মাথায় রাখবো। দুজনে মাথা নাড়িয়ে সহমতি জানালো আর চলে গেল। ওদিকে হীরালাল মাথা ধরে বসে গেল, উদাস আর চিন্তিত। জানকী বাড়িতে এলো আর হীরালালকে চিন্তায় দেখে পাত্রের বাড়ির আবদারে খুবই চিন্তিত। আরে কি হলো গো, এত চিন্তা কেন বসে আছো? ছেলের বাড়ির লোকেরা 24 তোলা সোনা আর 4 বিঘা ক্ষেতের দাবি রেখেছে, এত আমি কোথা থেকে আনবো? এই সম্বন্ধটা খুব কঠিন করে পাওয়া গেছে। আমি নিজের সোনার কিছু চুরি বন্ধক দিয়ে দেব, আর বাকি। হীরালাল চিন্তায় বসে রইল। তখনই সীমা 1 বালতি জল আর কাপড়ের সাথে এলো। আরে বাবা চলো, আজ ট্যাঙ্কি পরিষ্কার করতে যাবে না? কি বলবো বাবু, আমি তো বরবাদ হয়ে গেছি। আমি এই খালি হাতে ছেলের বাড়ির লোকের দাবি কিভাবে পূরণ করব? আরে বাবা, এইটুকু ব্যাপার, তুমি একদম চিন্তা করো না, ভগবান সবার শুনে। চলো চলো, এখন কাজে দেরি হয়ে যাচ্ছে। হীরালাল কিছুক্ষণের জন্য হাসলো আর তারপর সীমার সাথে বেরিয়ে গেল। হীরালাল আর সীমা ট্যাঙ্কির সামনে পৌঁছালো আর ওপরে চড়ে গেল। ওপরে পৌঁছাতেই ওরা ট্যাঙ্কির দেয়াল পরিষ্কার করা শুরু করলো। সন্ধ্যের সময় আর ট্যাঙ্কি খুবই চমকাচ্ছে। সূর্যের রশ্মি ওটা পড়ে প্রস্ফুটিত হচ্ছে। বাবা, গ্রামের লোকেরা তো এই ট্যাঙ্কিটাকে একদম ফালতু মনে করে, কিন্তু কেন জানি না আমার মনে হয় আমাদের সব ভাগ্য এর সাথেই জুড়ে আছে। কি জানি বাবু, এবার তো আমার গ্রামের লোকেদের কথা সত্যি মনে হচ্ছে। ভেবেছিলাম আমার আগে জেনারেশন কিছু ভেবে এটা বানিয়েছিল, কিন্তু রূপোর দামের এই ঘাটতি দেখে আমার মনে হচ্ছে যে এটার কোনো কাজই নেই। আমার এরও মনে হয় না। তুমি দেখে নিও বাবা, আর কথা দাও যে তুমি এটা কখনো বিক্রি করবে না। হীরালাল কিছুক্ষণের জন্য হাসলো আর তারপর, ঠিক আছে বাবু, আমি তোমাকে কথা দিচ্ছি, যাই হয়ে যাক না কেন আমি এটাকে কখনো বেচবো না। হীরালাল আর সীমা ট্যাঙ্কি পরিষ্কার করা জারি রাখলো। সূর্য অস্ত যাওয়ার সময় দিনের শেষ চিন্তা আর হাসির মেলামেশা অনুভবের সাথে আরেকটা দিন আবার এভাবেই শুরু হলো। বাচ্চারা স্কুলে যাচ্ছে আর পুরুষেরা কাজে। কিছু গ্রামের লোকেরা এখনো চায়ের দোকানে বসে আছে আর ট্যাঙ্কির মজা ওড়াচ্ছে।
এদিকে বাচ্চারা তার উপরে ছোট ছোট পাথর ফেলছে। তখন হীরালাল সেখানে পৌঁছালো আর বাচ্চাদের আটকালো। আরে বাচ্চারা, এ কি করছো তোমরা? আরে কাকা, শুধু খেলছি আমরা। কিন্তু বাবু, কোনো জিনিসকে এইভাবে ক্ষতি করা কোনো খেলা হতে পারে না। তোমাদের সবার জিনিসের সম্মান করা উচিত। আজকে যে জিনিসটা খারাপ মনে হচ্ছে, কালকে সেই জিনিসটাই গিয়ে অনেক দামি হয়ে যেতে পারে। ঠিক আছে কাকা, এখন থেকে আর এরকম করব না আমরা। হীরালাল হাসতে হাসতে মাথা নাড়ালো আর সহমতি দিল। বাচ্চারাও মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেল। ঠিক সেই সময় গ্রামের লোকেরা ওখানে পৌঁছালো। আরে হীরালাল, কেন নিজের মনটা গরম করছো? বাচ্চারা তো খেলছিলই শুধু। এখন এই ট্যাঙ্কিটার আর কি এমন দাম আছে? আমি তো বলবো এটা আমাকে 1 লাখে বেচে দাও। এতে তোমার ঝামেলাও কেটে যাবে আর তোমার মেয়ের বিয়েতেও সাহায্য হয়ে যাবে। না নয়তো কি দাদা, তুমি নিজের ব্যাপারে ভাবো। এই ট্যাঙ্কিটাও তো এমনিতেও কোনো কাজের নয়। আগে না, আমি এটাকে আমার কাছেই রাখতে চাই। এটা আমার আগের জেনারেশনের শেষ চিহ্ন। আমি এটার ব্যবসা করা সঠিক মনে করছি না। আমরা তো তোমার সাহায্য করতে চাইছিলাম, কিন্তু যাই হোক। এমনিতে যাচ্ছ কোথায় তুমি? এই বাস এই গ্রামের বাইরে একটা জমি আছে, ভাবছি ওর কাছে গিয়ে একটু কথা বলি মেয়ের বিয়ের জন্য। দেখে নাও হীরালাল, যদি কথা হয়ে যায় তাহলে ঠিক আছে, না হলে তোমার ট্যাঙ্কিটা কেনার জন্য আমি রেডি আছি। হীরালাল মাথা নাড়ালো আর আগে এগিয়ে গেল। গ্রামের লোকেরাও সেখান থেকে চলে গেল। হীরালাল গ্রামের বাইরে সড়কের ওপর চলছে। তখন একটা বড় সাদা কার ওনার সামনে এলো। গাড়ি জেলার ম্যাজিস্ট্রেট বসে আছে আর তার ড্রাইভার কারটা হীরালালের সামনে এসে দাঁড় করালো। আরে ভাই, এটা ওই গ্রামটাই না যেখানে একটা বড় রূপোর ট্যাঙ্কি আছে জলের? আমি ওই ট্যাঙ্কির মালিকের সাথে দেখা করতে চাই। তুমি কি বলতে পারো ওই মালিক কোথায় আছে? আগে আমি ওই ট্যাঙ্কির মালিক। বলুন আমায়, কি ব্যাপার? ড্রাইভার পেছনে ঘুরে জেলার ম্যাজিস্ট্রেটকে কিছু আসতে বলল। তারপর ও হীরালালের দিকে তাকালো। ম্যাডাম, আপনাকে কিছু বলতে চাই। আগে ম্যাডাম, বলুন। ও হীরালালের অবস্থা দেখলো আর ওর শব্দের ওপর সন্দেহ করলো। কি হলো ম্যাডাম, আপনি কি ভাবছেন এমন? পোশাক দেখে তো মনে হচ্ছে না যে তুমি ওই ট্যাঙ্কের মালিক। কি বলবো ম্যাডাম, আগের জেনারেশন তো আমার জন্য বিশেষ কিছু রাখেননি। শুধু এই ট্যাঙ্কিটাই আছে যা আছে। আমরা তো কোনোভাবে জমি বেচে কোনোভাবে কাটিয়ে নিচ্ছি জীবন, আর আমদানির কোনো রাস্তাই নেই। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তুমি কি জানো যে চাঁদির দাম বেড়ে যাওয়ার জন্য তোমার ট্যাঙ্কির মূল্য এখন কত হবে? না ম্যাডাম, আমি তো এই ব্যাপারে কিচ্ছু জানি না। ওই ট্যাঙ্কির মূল্য হলো এখন বেড়ে হয়ে গেছে 1 কোটি। হ্যাঁ, সরকার এটা কিনে এটার চাঁদি গলিয়ে ব্যবহার করতে চাইছে। এই জন্য তার মালিকের সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আমি প্রথমে দেখতে চাই, তারপরেই ফয়সলা হবে যে এই টাকা কে পাবে। হীরালালের চোখ উৎসাহে বড় হয়ে গেল, কিন্তু রামকিষণ কথাবার্তা শুনে নিল। এইবার খবর পুরো গ্রামে ছড়িয়ে গেল আর সবাই এর ব্যাপারে কথা বলতে লাগলো। আর এর মধ্যেই স্পিকারে ঘোষণা হলো, গ্রামের এই ট্যাঙ্কির মূল্য সরকার 1 কোটি ঠিক করেছে। আপনাদের মধ্যে যদি কারো এই ট্যাঙ্কটা হয়, ডিএম অফিসে চলে আসুন আর নিজের মালিকানা প্রমাণ করে নিজের বাড়ি নিয়ে যান। সবাই লোক সেদিকে দেখলো। পরের দিন কার্যালয়ের বাইরে এক টেবিলের সামনে গ্রামের লোকেদের লম্বা লাইন লাগলো। প্রত্যেকেই লোভের জন্য নিজের অধিকারিত্ব প্রমাণ করার চেষ্টা করলো, কিন্তু তার মধ্যে কেউই সফল হলো না। দিন এইভাবেই সমাপ্ত হলো আর রাত হয়ে গেল। হীরালাল সীমা আর জানকীর সাথে বসেছিল। হেরে আর উদাস মনে হচ্ছিল। ওরা ট্যাঙ্কির মূল্য বৃদ্ধিতে খুশি ছিল, কিন্তু তার সাথে চিন্তিতও, কারণ ওর কাছে ট্যাঙ্কির কোনো আধিকারিক প্রমাণ নেই। আরে এবার কি? সব শেষ হয়ে গেছে। যখন ডিএম ম্যাডাম এটা আমাকে বলেছে, তখন গ্রামের কোনো মানুষ এটা শুনে নিয়েছে। আর গ্রামের সব মানুষ ছল করে নিজের ওটা প্রমাণ করতে চাইছে। তার জন্য যা আমাদের কাছে বেঁচে ছিল সেটাও শেষ হয়ে গেছে। আমরা বরবাদ হয়ে গেছি। হীরালাল আর জানকী এই পরিস্থিতিতে কাঁদতে লাগলো। তখনই সীমা মাঝখানে বলল,
বাবা, আমি শুনেছিলাম প্রথমের যুগে কোনো জিনিসের পরিচয় আর অধিকার লেখা হতো না। ওরা জিনিসের ওপরেই নাম বা সারনেম লিখে দিত, যাতে তার মালিকের ব্যাপারে জানা যায়। হয়তো আমাদের চাঁদনির ট্যাঙ্কিতেও এরম কিছু লেখা আছে। এটা তো আমি ভাবিনি। যদি এরকম হয় তো আমরা এটা প্রমাণ করতে পারবো যে ওই ট্যাঙ্কিটা আমাদেরই। আমাদের শুধু এটা জানতে হবে যে এই ব্যাপারে জানবো কি করে। হীরালাল মাথা নাড়িয়ে সম্মতি দিল। দিন এইভাবে ওদের মুখে হাসির সাথে সমাপ্ত হলো। পরের দিন সকালে হীরালাল সীমা জানকীর সাথে ট্যাঙ্কির কাছে পৌঁছালো। তখনই জেলার ম্যাজিস্ট্রেটের কার আর ফরেন্সিকের এক টিম ওখানে এলো। তুমি কি সত্যি জানো এরকম হতে পারে? জানি তো না ম্যাডাম, কিন্তু বিশ্বাস আছে। ম্যাজিস্ট্রেট ফরেন্সিক টিমের দিকে মাথা নাড়ালো। টিম ওপরে চড়ে খোঁজাখুঁজি শুরু করলো। ওরা ট্যাঙ্কির ওপরে অনেক জায়গায় নামের নিশান খুঁজতে থাকলো, কিন্তু কিচ্ছু পেল না। যেই সূর্য অস্ত যাওয়ার সময় হলো আর সন্ধে হলো, হীরালালকে তখন চিন্তিত দেখালো যে ট্যাঙ্কির মধ্যে কিচ্ছু নেই। আর এদিকে ম্যাজিস্ট্রেট খুব রেগে যাচ্ছিল। তখনই ফরেন্সিক টিমের এক সদস্য অস্ত যাওয়া সূর্যের রশ্মিতে একটা চকমকে নাম দেখতে পেল। এটা হীরালালের পূর্বপুরুষের সারনেম চৌধুরী লেখা আছে। ও এই কথাটা সবাইকে বলল। হীরালাল আর জানকীর চোখে খুশির জল পড়তে লাগলো, আর সীমাও খুশিতে হাসলো। দেখলে বাবা, আমি বলেছিলাম না, হে একদিন আমাদের ভাগ্য বদলাবে। হীরালাল খুশিতে সীমাকে জড়িয়ে ধরল। ঠিক সেই সময় পাত্রের বাড়ির লোকেরা কার করে সেখানে পৌঁছালো, কারণ হীরালাল অন্তত 1 মাস আগে কথা দিয়েছিল যে ওর টাকার আয়োজন করে দেবে। চলো, এটা তো প্রমাণ হয়ে গেল যে ট্যাঙ্কি তোমারই। কাল অফিস চলে এসো, আমি টাকার কাজ সেরে নেব। যেই ও যেতে লাগলো, হীরালাল ওকে ডাকলো। ম্যাজিস্ট্রেট ওর দিকে ঘুরলো আর মাথা নাড়িয়ে সম্মতি দিল। এটা আমার আগের জেনারেশনের দেওয়া একটা আশীর্বাদ। এটা শুধু টাকার জন্য আমি বেচবো না। আমার এই গ্রামের অনেক বাচ্চা এখান থেকে জল খায়, আর অনেক মহিলা এর জন্যই বাড়িতে জল খেতে পারে পরিষ্কার। আগে ম্যাডাম, রূপতে ভালো হেলদি প্রপার্টিজ থাকে, যাতে এই জল খাওয়ার পরে অনেক রোগের থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। ম্যাজিস্ট্রেট হাসলো, মাথা নাড়িয়ে সম্মতি দিল। তাহলে ঠিক আছে হীরালাল, আমি এটা সরাবো না, আর সরকারকে এটা অ্যাপিলও করব যে এর ভাড়া যেন আপনি প্রত্যেক মাসে পান। হীরালাল হাসতে হাসতে তাতে সম্মতি করলো। ম্যাজিস্ট্রেট চলে গেল, ওনার সত্যতা আর বুদ্ধিমানিতে প্রভাবিত হয়ে। এরপর পাত্র আগে এগোলো। আমিও কিছু বলতে চাই। হীরালালের পরিবার আর পাত্রর পরিবার একসাথে হলো। চেহারায় হাসির সাথে গল্প এখানেই শেষ হলো।